দেখো ভাইয়া বন্ধুরা, মানচিত্রের এই ছোট ছোট 10টি বিন্দুকে ভালো করে দেখুন। আপনি যদি এই দেশটির রাস্তায় দাঁড়িয়ে কোনো স্থানীয় মানুষকে জিজ্ঞেস করেন, ভাই আপনার দেশের মানুষ কোথায়, তবে সে হয়তো হেসে উত্তর দেবে, কেন সবাই তো আমেরিকায় বা ইউরোপে। শুনতে সিনেমার গল্প মনে হলেও এটি এই পৃথিবীর বুকে এক নির্মম বাস্তব। এটি এমন এক অদ্ভুত দেশ যার মূল ভূখণ্ডে যত মানুষ বাস করেন তার চেয়ে ঠিক দ্বিগুণ মানুষ বাস করেন দেশের বাইরে। কিন্তু কেন, কি এমন ঘটেছিল এই দ্বীপগুলোতে যার কারণে পুরো একটা দেশের মানুষকে নিজের ভিটে মাটি ছেড়ে যেতে হয়েছিল? শুধু তাই নয়, এই দেশে কোনো মিষ্টি জলের নদী নেই, নেই কোনো প্রাকৃতিক বনাঞ্চল, অথচ এই রুক্ষ আগ্নেয় দ্বীপপুঞ্জ আজ সমগ্র আফ্রিকা মহাদেশের অন্যতম ধনী এবং সবচেয়ে শক্তিশালী একটি গণতান্ত্রিক রাষ্ট্র। বন্ধুরা, আজ আমি কথা বলছি আটলান্টিক মহাসাগরের বুকে লুকিয়ে থাকা এক রহস্যময় পর্তুগিজ ক্রিয়েশন ক্যাপ ভার্ডে সম্পর্কে। বিশ্বকাপ ফুটবলে আপনারা অলরেডি এই দেশটির নাম অনেকবার শুনেছেন। কিভাবে শূন্য থেকে জন্ম নেওয়া এই নির্জন দ্বীপপুঞ্জ আজ আফ্রিকার বুকে এক টুকরো ইউরোপ হয়ে উঠল? কেন এই দেশের মানুষের চোখ প্রাকৃতিকভাবে নীল বা সবুজ হয়? আর কেনই বা এখানকার মানুষ পানিতে না সাঁতার কেটে ভেসে থাকে? আজকের ভিডিওতে আমি ক্যাপ ভার্ডের ইতিহাস, অর্থনীতি এবং এমন কিছু গোপন রহস্যের উন্মোচন করব যা আপনি এর আগে কখনো শুনেননি। তাই একটি সেকেন্ডও মিস না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এই রহস্যের জট খুলতে হলে ফিরে যেতে হবে প্রায় কয়েক লক্ষ বছর আগে। ক্যাপ ভার্ডে কিন্তু কোনো মহাদেশ বা মূল ভূখণ্ডের অংশ কেটে আলাদা হয়ে তৈরি হয়নি। আটলান্টিক মহাসাগরের তলদেশে যখন একের পর এক শক্তিশালী টেকটনিক প্লেটের সংঘর্ষ আর আগ্নেয়গিরির তীব্র বিস্ফোরণ ঘটে, তখন সে জমাট বাঁধা লাভা সমুদ্রপৃষ্ঠের উপরে উঠে আসে। এইভাবে একে একে জন্ম নেয় 10টি প্রধান দ্বীপ। এখন একটি দারুণ কৌতূহল জাগানোর তথ্য শুনুন। 1456 সালে যখন পর্তুগিজ নাবিক আলভিস কাদা মুস্তু প্রথম এই দ্বীপে পা রাখেন, তখন সেখানে কোনো মানুষই ছিল না। কোনো আদিবাসী সমাজ নয়, কোনো বন্য মানুষ নয়, সম্পূর্ণ নির্জন, নিস্তব্ধ এবং শূন্য কিছু দ্বীপ। পর্তুগিজরা এই দ্বীপপুঞ্জের নাম দেয় কাবো ভার্ডে, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় সবুজ অন্তরীপ। কিন্তু এখানে প্রকৃতির সবচেয়ে বড় নির্মম রসিকতা, এই দ্বীপগুলোর বেশিরভাগ এলাকায় আসলে শুষ্ক, ধূসর, গাছপালাহীন এবং আগ্নেয় পাথরে ভরা। তাহলে পর্তুগিজরা কেন এর নাম সবুজ রাখলো? আসলে তারা এই দ্বীপের প্রকৃতির উপর ভিত্তি করে নাম রাখেনি, বরং সেনেগালের সবুজ উপকূলের ঠিক বিপরীতে এটি অবস্থিত হওয়ায় সে অঞ্চলের নামানুসারে এর নামকরণ করা হয়েছিল। বন্ধুরা, এই 10টি দ্বীপের মধ্যে হুগো দ্বীপটি আজও একটি জীবন্ত টাইম বম হিসেবে পরিচিত, কারণ এখানে রয়েছে একটি সক্রিয় আগ্নেয়গিরি যা 2014 সালেও মারাত্মক অগ্নুৎপাত ঘটিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই জ্বলন্ত আগ্নেয়গিরির ঠিক দ্যাট জোনের ভেতরে মানুষ গ্রাম বানিয়ে বসবাস করছে, কারণ সেখানকার আগ্নেয় মাটি আঙ্গুর চাষের জন্য পৃথিবীর অন্যতম সেরা এবং সেখান থেকে তারা তৈরি করে বিশ্ববিখ্যাত ফুগো ওয়াইন। কিন্তু বন্ধুরা, পর্তুগিজরা এই জনমানবহীন দ্বীপগুলোকে কেন কলোনি বানালো? এর পেছনে লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার এবং নিষ্ঠুর এক অধ্যায়। ক্যাপ ভার্ডে কোনো সাধারণ কলোনি ছিল না, এটি ছিল আটলান্টিক দাস ব্যবসার প্রধান গ্লোবাল হাব বা ল্যাবরেটরি। পর্তুগিজরা মূল আফ্রিকা ভূখণ্ড থেকে লাখ লাখ কৃষ্ণাঙ্গ মানুষকে অপহরণ করে এই দ্বীপে নিয়ে আসতো। এখানে তাদের পর্তুগিজ ভাষা শেখানো হতো, খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হতো এবং তাদের উপর চালানো হতো অমানসিক নির্যাতন। এরপর এই দ্বীপ থেকে জাহাজে করে তাদের ব্র্যান্ডিং করে পাঠিয়ে দেওয়া হতো ব্রাজিল, আমেরিকা ও ইউরোপের বাজারে। আজ ইউনেস্কোর হেরিটেজ সাইট সিদাত ভ্যালহা বা ওল্ড সিটিতে গেলে আপনি একটি পাথরের স্তম্ভ দেখতে পাবেন যেখানে দাসদের বেঁধে চাবুক মারা হতো। 500 বছর ধরে চলা এই চরম শোষণের পর বিংশ শতাব্দীর মাঝামাঝিতে আফ্রিকানদের মনে ক্ষোভের আগুন জ্বলে ওঠে, আর এই আগুনের মশাল হাতে নেন আধুনিক আফ্রিকার অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ এবং দূরদর্শী নেতা আমিলকার কাব্রাল। তিনি গিনি বিসাউ এবং ক্যাপ ভার্ডের স্বাধীনতার জন্য একটি বিপ্লবী দল গঠন করেন। ক্যাপ ভার্ডে অন্য দেশের মতো শুধু রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধ করেনি, তারা ব্যবহার করেছিল কূটনৈতিক চাল এবং তীব্র রাজনৈতিক প্রতিরোধ। দুর্ভাগ্যবশত স্বাধীনতার ঠিক কয়েক মাস আগে 1973 সালে কাব্রালকে হত্যা করা হয়।
কিন্তু তার জ্বালানো আলো নেভানো যায়নি। অবশেষে ১৯৭৪ সালে পর্তুগালে এক সামরিক অভ্যুত্থানের পর পর্তুগিজ সরকার তাদের সব উপনিবেশ ছেড়ে দিতে বাধ্য হয়। ফলস্বরূপ ১৯৭৫ সালের ৫ জুলাই ক্যাপ ভার্ডে কোনো রক্তগঙ্গা না বইয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করে। বন্ধুরা, স্বাধীনতার পর সাধারণত বেশিরভাগ আফ্রিকান দেশে গৃহযুদ্ধ, সামরিক অভ্যুত্থান এবং একনায়কতন্ত্রের জন্ম হয়, কিন্তু কেপ ভার্ডে এখানেও পুরো বিশ্বকে চমকে দিয়েছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই দেশে কোনো সামরিক অভ্যুত্থান বা রাজনৈতিক সহিংসতা ঘটেনি। গ্লোবাল ডেমোক্রেসি ইন্ডেক্স অনুযায়ী কেপ ভার্ডে আজ সমগ্র আফ্রিকা মহাদেশের মধ্যে শীর্ষ সারির সবচেয়ে স্থিতিশীল এবং আদর্শ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখন মনে একটি বড় প্রশ্ন আসতেই পারে, যে দেশে কোনো প্রাকৃতিক সম্পদ নেই, খনিজ তেল বা সোনার খনি নেই, এমনকি চাষ করার মতো মিষ্টি পানিও নেই, সেই দেশ আজ আফ্রিকার অন্যতম ধনী দেশ হলো কিভাবে? এর মূল রহস্য তিনটি খাতের উপর দাঁড়িয়ে আছে: পর্যটন, রেমিটেন্স এবং ইনোভেশন। কেপ ভার্ডের জিডিপির প্রায় ৭৪% আসে সেবা ও পর্যটন খাত থেকে। ইউরোপের কনকনে শীত থেকে বাঁচতে লাখ লাখ পর্যটক এর অফবিট সৈকতগুলোতে ছুটে আসেন। দ্বিতীয় চালিকা শক্তি হলো তাদের প্রবাসীরা। ঐতিহাসিকভাবে ভয়াবহ খরার কারণে লাখ লাখ কেপ ভার্ডিয়ান দেশ ছেড়ে আমেরিকা ও ইউরোপে পাড়ি জমিয়েছিলেন। আজ সেই প্রবাসী প্রজন্ম প্রতি বছর কোটি কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠায়। এছাড়া পানির তীব্র সংকট মেটাতে তারা সমুদ্রের লোনা পানিকে বিশেষ ডেসালিনেশন প্রযুক্তির মাধ্যমে মিষ্টি পানিতে রূপান্তর করে পুরো দেশের পানির চাহিদা মেটায়। বর্তমানে এদের নামমাত্র বার্ষিক মাথাপিছু আয় প্রায় $৬,৬৭০ এবং ক্রয় ক্ষমতা অনুযায়ী তা $১২,২৫০ বেশি, যা আফ্রিকার মূল ভূখণ্ডের অনেক দেশের তুলনায় এক অবিশ্বাস্য অর্থনৈতিক মিরাকল। বন্ধুরা, ক্যাপ ভার্ডের জীবনযাত্রার মূল মন্ত্রটি যদি আপনি বুঝতে চান, তবে আপনাকে একটি শব্দ মুখস্থ করতে হবে, আর সেটা হলো নো স্ট্রেস। স্থানীয় ভাষায় একে বলা হয় মোরা বেজা। এখানকার মানুষ জীবনকে কোনো তাড়া ছাড়া অত্যন্ত ধীর স্থিরভাবে উপভোগ করতে ভালোবাসে। আপনি রাস্তাঘাট, রেস্তোরাঁ, এমনকি গাড়ির নম্বর প্লেটেও এই নো স্ট্রেস লেখাটি দেখতে পাবেন। আর এই নো স্ট্রেস লাইফস্টাইলের সবচেয়ে বড় ম্যাজিক দেখা যায় এদের শাল দ্বীপে। এখানে একটি প্রাচীন বিলুপ্ত আগ্নেয়গিরির জ্বালামুখের ভেতরে রয়েছে পেড্রা ডি লোম নামের একটি লবণের হ্রদ। এই হ্রদের পানিতে লবণের পরিমাণ সমুদ্রের পানির চেয়েও প্রায় 10 গুণ বেশি। ফলে জর্ডানের বিখ্যাত ডেড সি এর মতো এখানেও আপনি না সাঁতার কেটে পানির উপরে কাঠের গুঁড়ির মতো ভেসে থাকতে পারবেন। সাংস্কৃতিকভাবে এরা মূলত ইউরোপীয় এবং আফ্রিকান জিনোমের এক চমৎকার ফিউশন। আর এই শত শত বছরের মিশ্রণের কারণে এখানকার মানুষের শারীরিক গঠন অত্যন্ত আকর্ষণীয় হয়। বিশেষ করে এখানকার অনেক ডার্ক স্কিনড বা কৃষ্ণাঙ্গ মানুষের চোখ প্রাকৃতিকভাবে উজ্জ্বল নীল বা সবুজ রঙের হয়ে থাকে, যা প্রথম দেখায় যে কারো চোখ কপালে তুলে দেবে। বন্ধুরা, এদের জাতীয় খাবার হলো কাচুপা, যা ভুট্টা, বিভিন্ন ধরনের শিম, মিষ্টি আলু এবং সামুদ্রিক টুনা মাছ বা মাংস দিয়ে ঘন্টার পর ঘন্টা ধিমে আঁচে রান্না করা এক ধরনের ঘন এবং সুস্বাদু স্টিউ। আর এদের নিজস্ব একটি কারেন্সি বা মুদ্রা আছে যার নাম এসকোডো। এর একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর মান আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে উঠানামা করে না, বরং এটি সরাসরি ইউরোপীয় ইউরোর সাথে ফিক্সড বা প্যাক্ট করা। বন্ধুরা, ক্যাপ ভার্ডের মানুষ শুধু জীবন উপভোগ করতেই জানে না, খেলাধুলার মাঠেও তারা জানপ্রাণ লড়িয়ে দেয়। ফুটবল এখানকার মানুষের রক্তে মিশে আছে। মাত্র 5.5 লাখ মানুষের দেশ হলেও তাদের জাতীয় ফুটবল দল, যাদের ভালোবেসে ব্লু শার্কস বলা হয়, তারা ফুটবল বিশ্বে বড় বড় পরাশক্তিদের ঘুম উড়িয়ে দিয়েছে। 2026 ফুটবল বিশ্বকাপ যার সর্বশেষ প্রমাণ। ফুটবলের পাশাপাশি আটলান্টিক মহাসাগরের প্রবল বাতাস এবং বিশাল ঢেউকে কাজে লাগিয়ে এখানে কাইট সার্ফিং বা উইন্ড সার্ফিং এর মতো ওয়াটার স্পোর্টসও অত্যন্ত জনপ্রিয়, যার কারণে প্রতি বছর বিশ্বের সেরা সার্ফাররা এই দ্বীপে ভিড় জমান। বন্ধুরা, একটি জনমানবহীন আগ্নেয় দ্বীপপুঞ্জ, দাসপ্রথার অন্ধকার অতীত এবং প্রকৃতির চরম প্রতিকূলতাকে জয় করে কিভাবে আজ আফ্রিকার বুকে এক শান্তিময় গণতান্ত্রিক স্বর্গ গড়ে তোলা যায়, তার এক জীবন্ত ও জ্বলন্ত উদাহরণ হলো কেপ ভার্ডে। কেপ ভার্ডের এই নো স্ট্রেস জীবনযাত্রা আর অসাধারণ ঘুরে দাঁড়ানোর গল্প আপনাদের কেমন লাগলো? এখন আপনি কি কখনো এই আগ্নেয়গিরির ভেতরে লবণের হ্রদে ভেসে বেড়াতে চান? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। আপনার একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের আরও প্রো লেভেল ইনফরমেটিভ এবং রহস্যময় ভিডিও দেখতে
চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো দেখা হচ্ছে পরের নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।